প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রে সাড়া না দেওয়ার আহ্বান। এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেখতে চায় যুক্তরাজ্য, সব বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস। পুরো বিশ্বের পরিস্থিতি নাজুক, অনিশ্চয়তায় গভীর হচ্ছে সংকট, বাংলাদেশে অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন, যাওয়া না যাওয়া ব্যক্তিগত ব্যাপার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আজ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক 10 মন্ত্রী সহ 14 হেভি ওয়েট আসামিকে, গুম হত্যা চেষ্টার 7 অভিযোগ শিবির কর্মীদের। লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ইতিবাচক, বলছেন রিশাদ হোসেন, মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার আশাবাদ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাতের সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই জরুরি সংস্কার শেষেই আসবে রোডম্যাপের ঘোষণা, এরপর দ্রুতই হবে জাতীয় নির্বাচন। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকারের 100তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত 15 বছরে গুম খুন সহ শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। 3 মাস না পেরোতেই আরো জোরালো হয় জাতীয় নির্বাচনের দাবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, জরুরি সংস্কার শেষেই হবে সুষ্ঠু ভোট। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারের নেয়া বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমরা যখন কাজ শুরু করেছি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। আশার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ $478 মিলিয়ন হতে কমিয়ে $160 মিলিয়ন আনতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশের গুলির বিপরীতে যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সব সময় তাদের পাশে থাকবে সরকার। প্রায় 35 মিনিটের বক্তব্যে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার সহ নানা ইস্যু প্রাধান্য পেলেও অধিক গুরুত্বপূর্ণ হয়ে আসে সাম্প্রতিক গণহত্যার বিচার প্রসঙ্গ। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন। আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান, কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে সব চেষ্টাই করেছিল পতিত সরকার, পুলিশকে লেলিয়ে দিয়েছিল নিরস্ত্র মানুষের ওপর। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে, বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন।
খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানোর চেষ্টা করছি। দেশে বিদেশে বিপুল অর্থ ব্যয় করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে পতিত সরকার, এমন দাবিও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। বহু বছর পর আসা ঐতিহাসিক সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি হিসেবে আমাদের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার কথাও বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের পাচার করা টাকা ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। ডক্টর ইউনূস বলেন, বছরে $12 বিলিয়ন বেশি অর্থ বিদেশে পাচার হতো। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার, বলেন প্রধান উপদেষ্টা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় আইনের শাসন ও শৃঙ্খলা ফেরাতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সফররত আন্ডার সেক্রেটারি। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রায় 40 মিনিটের বৈঠকে উঠে আসে দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়। Interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. ক্যাথরিন জানান, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে কিভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যায় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। We want to build the strong partnerships and build on that important building block of the strong ties and also with moving towards that democratic future. এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন জানান, তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদাভাবে আলোচনা হয়নি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, জুলাই অভ্যুত্থানে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আহত কাজলের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে আর থাইল্যান্ডে নিয়ে যাওয়ার ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। রুবা, আহত কাজলের অবস্থা আশঙ্কাজনক বিধায় কিন্তু তাকে থাইল্যান্ড নেওয়ার জন্যই প্রস্তুতি। আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্টে। আমরা যতদূর জানি এখন পর্যন্ত তিনি নিউরোসায়েন্স থেকে তাকে নিয়ে মূলত অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে এই এয়ারপোর্টের। তার জন্য কিন্তু ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স রেডিও করা হয়েছে এবং এখানে উপদেষ্টাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা যতদূর জানি যে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে ছিলেন তাদের
যে তাদের মধ্য থেকে যে উপদেষ্টা নাহিদ হয়েছেন এবং আসিফ হয়েছেন তারাও কিন্তু এখানে আসবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই কাজল কিন্তু যাত্রাবাড়িতে যেই আন্দোলন হয়েছিল সেখানে আবু সাইদের মতো ঠিক দুহাত প্রসারিত করে তিনি আন্দোলনে সামনের কাতারে ছিলেন। তখন তার পুলিশের গুলিতে মূলত তার মাথায় আঘাত লাগে এবং দীর্ঘ 3 মাস যাবৎ তিনি এই রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন এবং গত কয়েকদিন যাবৎ তার অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে যায়। তিনি বারবার বমি করছিলেন, বিধায় ডাক্তাররা পরামর্শ করে তাকে উন্নত চিকিৎসার জন্য মূলত থাইল্যান্ড নেওয়ার প্রস্তুতি নিয়েছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং আমরা যতদূর জানি যে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব বেশি ভালো তা বলা যাবে না, তবে বলা হচ্ছে গতকালকেই মূলত তাকে যখন দেখতে গিয়েছিল উপদেষ্টা নাহিদ তখন কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে তাকে যদি খুব শীঘ্রই উন্নত চিকিৎসা না দেওয়া হয় তাহলে তার অবস্থা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। এবং শুধু তিনি না, আমাদেরকে বলা হয়েছিলেন যে উন্নত চিকিৎসার জন্য আরও অনেক যারা এই জুলাই বিপ্লবে আহত হয়েছেন তাদের অনেকেই পর্যায়ক্রমে কিন্তু নেওয়া হবে। মূলত সেই ধারাবাহিকতার একটি বলা চলে যে আজকে এই কাজলের মধ্য দিয়ে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আপনি জানেন যে এই জুলাই বিপ্লবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় এই কাজলের মতো অনেকেই গুরুতর আহত হয়েছে এবং তারা খুব মুমূর্ষু অবস্থায় এই মুহূর্তে হসপিটালে জীবন কাটাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি উপদেষ্টাদের একজন এসছে এবং কিছুক্ষণের মধ্যেই বাকিরাও চলে আসবে বলে ঠিক 1টা বাজে মূলত তাকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করবে। তো সব মিলেই ছিল এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বিশ্ব পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে, যার প্রভাব দৃশ্যমান হচ্ছে বঙ্গোপসাগরের দেশগুলোর উপর। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপের দ্বিতীয় দিনে এসব কথা বলেন বিশ্লেষকরা। তারা বলেন, আঞ্চলিক নিরাপত্তা, পরিবেশের পরিবর্তন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় সংকট আরও গভীর হচ্ছে। সিজিএস এর আয়োজনে 3 দিনের এই সংলাপে অংশগ্রহণ করেছে প্রায় 80টি দেশ, যেখানে উঠে আসছে বৈশ্বিক পরিস্থিতি ও নানা অসঙ্গতির কথা। If you cannot solve the system where the checks and balances are there, from competing businesses, competing political parties, who are putting pressure on the bureaucracy not to be and breaking up the syndicates and collusion within the bureaucracy, just relying on individual morality will not succeed. অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো জনগণ কথা বলছে যে দুর্নীতি কম করতে গেলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং এই কাজগুলো শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সো দুর্নীতি দমন কমিশন নয়, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের সম্পৃক্তের মাধ্যমে যদি আমরা মনোপলি, ডিসক্রিশনারি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারি তাহলে দুর্নীতি কমানো সম্ভব। 2026 সাল নাগাদ মুদ্রাস্ফীতি, মন্দা এবং দারিদ্র্য ও বৈষম্যের ফলে দেশে অর্থনৈতিক ঝুঁকির সৃষ্টি হবে। সিপিডির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এমন পরিস্থিতির জন্য বিশ্বাসযোগ্যতার ঘাটতি, দুর্নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিকে দায়ী করলেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যবসা খাতে আলাদা সংস্কার কমিশন গঠনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। 1.5 দশকের ফ্যাসিস্ট শাসনে অবকাঠামো উন্নয়ন ছিল এক ধরনের মরীচিকা। কেননা গবেষণা সংস্থা সিপিডি বলছে, উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণের বছরেই দেশে ব্যাপক মাত্রায় অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি সৃষ্টির আশঙ্কা রয়েছে। Robust regulatory system like regular updating and simplification, independent regulatory bodies are also very important. সিপিডি আয়োজিত দেশের ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এজেন্ডা শীর্ষক এই সংলাপে আর্থিক খাতের রুগ্ন দশার জন্য চরম মাত্রায় দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দুষলেন ব্যবসায়ীরা। Our major problem is actually corruption. This criminalized politics has created their own self-interested group in every sector. ব্যবসায়িক সংস্কার কমিশনের জন্য খাত সংশ্লিষ্টদেরই এগিয়ে আসার আহ্বান সরকারের। We are cutting it down to a handful of economic zones, so we will officially announce how many the number is, but it's definitely going to be less than 10, probably in the region of 5. Do we need a reform commission for business conduct, business regulations,
or should we engage with the commissions that already exist? How many of you have actually engaged with the Public Administration Reform Commission that's there in place? বিদেশি বিনিয়োগ স্থিতিশীল করতে দেশের ব্যবসায়িক খাতে বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট এফিসিয়েন্সি এবং আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন যাওয়া না যাওয়া তার বিষয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। Ensuring accountability and promoting national reconciliation, and it has the full support of the UK government in these objectives, and we know that there are very strong people-to-people ties between Bangladesh and the UK. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে গুম হত্যা চেষ্টার 7টি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এদের মধ্যে একজন নিখোঁজ থাকলেও 6 জনই চিরতরে হয়েছেন পঙ্গু। তাদের অভিযোগ শুধুমাত্র ছাত্র শিবির করার অপরাধে নির্যাতনের শিকার তারা। এদিকে চিফ প্রসিকিউটর জানান, আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক কয়েকজন মন্ত্রী সহ 14 হেভিওয়েট আসামিকে। দিন কাটছে হুইল চেয়ার আর হাসপাতালের বারান্দায়। 2013 সালে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। তারপর গুলি করে ব্রিজ থেকে ফেলে ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড। হুইল চেয়ারে থাকা এদের কারো ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ আশা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে করবেন সরকারি চাকুরি। কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় পতিত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে হয়েছেন পরিবারের বোঝা। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে ডিফাই এখন অবশ্য। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। গুম ও নির্যাতনের শিকারে এমন 7 জন, যারা সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী। আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 53 জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার পতিত সরকারের 14 হেভিওয়েট নেতাকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগ তো আছে, খুবই অকাট্য বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে, সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে। একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। এর বাইরে সাধারণ কোনো হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 রাতের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life.
At Bosundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. স্বাগত আরেকবার নিউজ 24 রাতের সংবাদে। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য কমিশন গঠন ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা উচিত ছিল, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর মিরপুরে যুব সমাবেশে তিনি কথা বলেন। দলীয় পরিচয় বিবেচনা না করে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান তিনি। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছিল। জানান, জামাত ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করবে। এরা রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসলো। এরা কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ, মানুষের দোয়া পাওয়ার জন্য এদের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা কমিশন গঠন করে সব শহীদের তালিকা প্রকাশ করা, তাদের মা বাবার তালিকা প্রকাশ করা, আহতদের তালিকা প্রকাশ করা। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রবিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয় তাকে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকায়। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খেলাপি এই পরিমাণ ব্যাংক খাতে বিবরণ করা মোট ঋণের প্রায় 17%। গত 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি। বাংলাদেশের আর্থিক খাতের নাজুক পরিস্থিতির জন্য দায়ী এই বিপুল খেলাপি ঋণ। দীর্ঘদিন ধরেই এর পরিমাণ বাড়ছেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জারি করা হয়েছে কারফিউ। রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেই জনগোষ্ঠীর সদস্যরা। এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। এবার জানাবো খেলার সংবাদ। লেগ স্পিনারদের নিয়ে ক্লাবগুলো ও বোর্ডের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে হোভার্ড হ্যারিকেন তাকে দলে ভেড়ালেও এখনও বিসিবি থেকে এনওসি পাননি। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে, সেখানে দিতে চান নিজেদের সেরাটাই। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে শেষ দিনের অনুশীলনে রংপুর রাইডার্স। দেশ ছাড়ার আগে মাঠে টিম মিটিং সেরে নিল রাইডার্সরা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল শিষ্যদের উদ্দেশ্যে কথা বলেন। সোমবার গভীর রাতে দেশ ছাড়বে রাইডার্সের প্রথম বহরে 6 ক্রিকেটার। সেই আসরে রংপুরের জার্সিতে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর বিদেশের মাটিতে খেলবে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট, সেটিকে ইতিবাচক বললেন এই লেগি। প্রথমত খুব ভালো লাগতেছে যে প্রথমবারের মতো গ্লোবাল টি-20 খেলতেছে, মানে নিজে
মনতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, যে আমার নিজের ডিভিশন আর কি, এদিক থেকে আরো ভালো লাগতেছে। লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলিয়েছে ক্লাব থেকে শুরু করে বোর্ডের। ইশাদ জানান অন্যদের পথ প্রদর্শক হতে চান তিনি। নেক্সট যে জেনারেশন আসবে এরা সবাই চিন্তা করতেছে যে আরো আমাদের অনেক কিছু দেওয়া সম্ভব। তো এই দিক থেকে ভালো লাগতেছে যে জেনারেশন এখন আরো বড় তৈরি হচ্ছে আর কি, এই দিক থেকে ভালো লাগতেছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে 14 উইকেট নিয়েছিলেন বাংলার এই লেগি। সে আসরে টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেটও ছিল তার। এবার থেকে অংশগ্রহণ নয়, জিততে চান বিশ্বজয়ের ট্রফি। বিশ্বকাপ তো সবার জীবনে একটা ড্রিম থাকে, তো আমাদেরও অবশ্যই চেষ্টা থাকবে দেশকে অবশ্যই একটা ট্রফি এনে দেওয়ার। সরাসরি ড্রাফট থেকে বিগ ব্যাশে হোবার্ট হেরিকেন দলে ফিরিয়েছে রিশাদকে। 15 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে আসরটি, তবে এখনো সেখানে খেলতে যাওয়ার অনুমতি পায়নি। আইপিএল এর ড্রাফটে থাকলেও সেটি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নেই এই ক্রিকেটারের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। শিগগিরই নারী ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত আসবে, প্রত্যাশা বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। সাফজয়ী নারী দলকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। আয়োজনে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এমন আয়োজন মাঠে ভালো পারফর্ম করতে উৎসাহিত করবে। সাফে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশের নারীরা। সাফ জয়ের পর থেকেই একের পর এক সংবর্ধনা পেয়ে যাচ্ছেন সাবিনা, ঋতুপর্ণারা। তারই ধারাবাহিকতায় বাফুফে ভবনে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। অধিনায়ক সাবিনা খাতুন বললেন, সাফে সাফল্য অর্জনের পর যে সম্মান পাচ্ছেন তার প্রতিফলন আবারও মাঠে ঘটাতে চান। সময় মেয়েদের ফুটবলের পাশেই ছিল এবং এটা অবশ্যই আমি মনে করি যে মেয়েদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন এভাবে উৎসাহিত করে আমার মনে হয় যে এটা মেয়েদের জন্য অনেক মোটিভেশন হিসেবে কাজ করে এবং কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, নারীদের ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন করতে চায় বাফুফে। আমরা গতবার ফ্র্যাঞ্চাইজি লিগটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, সেখানে বলবো যে স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল। তো আমরা আশা করি যেহেতু ফাহাদ ভাই এখন আমাদের ইন হাউস আছেন, স্কোতে আছেন, আমি ফাহাদ ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময়ই ছিল, এখনো থাকবে। দেশসেরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সাফজয়ী নারীদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।